প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্ট। দর্শক, টু দ্য পয়েন্ট এই অনুষ্ঠানটিতে আমরা সমসাময়িক বিষয়ে কথা বলে থাকি, আপনারা জানেন। এবং এই দর্শক নন্দিত অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলবো আমাদের যে জাতীয় বাজেট 2025-26 অর্থ বছরের বাজেটটি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিটিভিতে ধারণকৃত বক্তব্যের মাধ্যমে পেশ করবেন, যেহেতু জাতীয় সংসদ এই মুহূর্তে নেই। তো আমরা বাজেটের এই প্রাসঙ্গিকভাবেই এই বছরের বাজেটটি যখন পেশ হবে, আপনাদের মতো আমাদেরও একটু দৃষ্টি নিবদ্ধ থাকবে যে বিষয়টিতে, সেটি হলো বিপ্লব বা ছাত্র জনতার যে অভ্যুত্থানের বছরের বাজেট। নিঃসন্দেহে আমাদের যে জাতীয় মানুষের যে বিভিন্ন বিষয়ে যে আকাঙ্ক্ষা, এগুলোর প্রতিফলন সরকার তার সাধ্যের মধ্যে থেকে রাখার চেষ্টা করবে। জাতীয় বাজেট নিয়ে কথা বলবো আমরা। আমাদের স্টুডিওতে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। দর্শক, ঈদুল আজহা এবং ঢাকা শহরের ট্রাফিক জ্যাম, আমাদের একজন অতিথি এখনও পৌঁছাতে পারেননি, জনাব শরীফ জহির। আমরা তার জন্য অপেক্ষা করছি। আমি শুরু করতে চাই ডক্টর ফাহমিদা খাতুন আপনাকে দিয়ে। ডক্টর ফাহমিদা খাতুন, আমি জার্নালিস্ট হিসেবে বাজেট জানা বোঝার একটা বড় অংশ সেন্টার ফর পলিসি ডায়ালগের বিভিন্ন ডায়ালগে উপস্থিত থাকার সুযোগ হয়ে, বিপ্লবের বছরে বাজেট কেমন হবে? অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। বিপ্লবের বছর বলি বা অভ্যুত্থানের বছর বলি বা স্বাভাবিক বছর বলি, বাজেটে কিন্তু আকাঙ্ক্ষা এক ধরনের থাকে, আবার সরকারের তার ইকুয়েশন আবার আরেকটা থাকে। তো দুইটার মধ্যে একটা সম্মিলন করার চেষ্টা করা হয় সরকারের পক্ষ থেকে। এটাই যে কোনো রাষ্ট্রের একটা গুরুদায়িত্ব বলবো। কেমন হবে এটা তো আর কয়েক ঘন্টার বিষয় রয়েছে, যে আর কিছু কয়েক ঘন্টার মধ্যেই আগামী দিনে অর্থাৎ 2রা জুন এটা উপস্থাপিত হবে। তো এটা হয়েই গিয়েছে। তো কেমন হবে কিছু কিছু আপনি দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমে তথ্য অনেক বের হয়েছে, কিন্তু আমি অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে যেটা আশা করেছিলাম কিংবা করছি এখনো তো পুরো বাজেট দেখিনি, তো সেখানে এই বছরের বাজেটটা হবে সেরকমই যে অর্থনৈতিক বাস্তবতাটা বিবেচনায় নেবে। অর্থনৈতিক বাস্তবতাটা দেখলে আমি মূল কয়েকটা যে সমস্যা, যেগুলোকে আমি মনে করি বাজেটের মাধ্যমে এটাকে মোকাবেলা করা সম্ভব। কিছু আছে সমস্যা বাজেটের মাধ্যমে সম্ভব, কিছু আছে বাজেট একটা দিক নির্দেশনা দিবে, আর কিছু আছে যে ভবিষ্যতের জন্য, কারণ এটা তো আপনি জানেন যে 1 বছরের জন্যই এটা করা হয়। তো মূল সমস্যাটা কি, যে মূল্যস্ফীতির একটা চাপ, এটা 2.5 বছরের উপরের সময় ধরে, প্রায় 3 বছর সময় ধরে কিন্তু ক্রমাগত চলছে এটা। তো এইটার কারণে কিন্তু নিম্নবিত্ত এবং ফিক্সড ইনকাম গ্রুপের জনগণ, দরিদ্র জনগণ, তাদের অবস্থা একেবারে ত্রাহি একটা হয়ে গিয়েছে। তো কারণ এটার বিপরীতে তো মজুরি, আয় সেগুলো বাড়েনি। তার পাশাপাশি হচ্ছে তাদের অনেকের যাদের সঞ্চয় ছিল সেগুলোও কিন্তু ভেঙে খেতে হয়েছে। তো এর মধ্যে আবার অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় মূল্যস্ফীতির মধ্যে তো সেগুলো রয়েছে। খাদ্য মূল্যস্ফীতি অনেক বেশি, বিশেষ করে আপনার গ্রাম এবং শহরের সেখানে। তো এটা হচ্ছে প্রধান এবং অন্যতম গুরুদায়িত্ব বাজেটের, এটি একটি। তার পাশাপাশি আপনি দেখেন যে আপনি শুধু বাজেটারি মাধ্যমে, ধরুন পদক্ষেপের মাধ্যমে, কর বিন্যাসের মাধ্যমে, কর আরোপ, কর ছাড়ের মাধ্যমে, এটার বাইরেও আপনাকে তো মানুষকে সক্ষমতা দিতে হবে, অর্থাৎ মানুষের আয়, যারা আয় করছে তার বাইরেও বিরাট জনগোষ্ঠী রয়ে গেছে যাদের কোনো আয় নাই, কর্মসংস্থান নাই। সুতরাং এইটা আরেকটা বিষয় যে কর্মসংস্থান করতে হবে। কিন্তু কর্মসংস্থান করার জন্য যে উৎসটা, সেটা হচ্ছে বিনিয়োগ বাড়ানো। সেটার জন্য সরকারি বিনিয়োগতে শুধুমাত্র কর্মসংস্থান বাড়বে না, কারণ সেটা তো সামান্য। অর্থনীতিতে ব্যক্তি খাতের ভূমিকা হচ্ছে প্রায় 80%, আর সরকারি খাতের ভূমিকা 20%, এবং সরকারি খাতে চাকরির সুযোগ রয়েছে 5-6%। বাকিটা পুরোটাই কিন্তু আসতে হবে ব্যক্তি খাতে। তো সেটার জন্য কিন্তু বিনিয়োগের মতো পরিবেশ করে তোলা, সেটাই হচ্ছে এই দায়িত্ব। আরও অনেকগুলি সমস্যা হচ্ছে, আমি এই মূল 3টাকে দেখছি। এর পাশাপাশি যে যাদের একেবারেই কর্মসংস্থানের
ক্ষমতাটাই নাই, ধরেন সক্ষমতাটা, যেমন যাদের আপনি চাকরি সুযোগ দিলেও তারা করতে পারবে না, দরিদ্র, সেটা বলছে যে সামাজিক সুরক্ষার মাধ্যমে এটার আওতা বাড়ানো এবং এটার পরিমাণটাও বাড়ানো, এই কয়েকটা বিষয় রয়েছে। কিন্তু আমি একটা বলবো যে চাহিদার তো আর শেষ নাই এখানে। আপনি যদি বলেন যে এটা রইল, তাহলে শিক্ষার ক্ষেত্রে কি? ডক্টর ফাহমিদা খাতুন, আমি আপনাকে একটা তথ্য দিতে চাই। আমি অর্থ উপদেষ্টার ইন্টারভিউ করেছিলাম 2 দিন আগে। উনি জানিয়েছিলেন যে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কোথাও কোথাও কিছু কিছু বাড়বে, কিন্তু একটি বিশেষ খবর উনি জানালেন যে জুলাই আন্দোলনে যেসব শিক্ষার্থী আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন তাদের জন্য সরকার এইবার বাজেটের মাধ্যমে একটি বাজেটারি অ্যালোকেশন থাকবে, তাদের আবাসন, তাদের মাসিক ভাতা এটা দেওয়ার একটা চিন্তাভাবনা সরকার বাজেটে রাখছে। আপনার এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি এটাকে খুবই ইতিবাচক হিসাবে দেখছি, ইতিবাচক একটি পদক্ষেপ। কারণ জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, যে সমস্ত প্রাণ গেছে, তাদের পরিবারের দিকে দৃষ্টি রেখে এটা তো সরকারের এটা একটা মিনিমাম করার দায়িত্ব। কারণ অনেকেই আছে যারা কিনা হয়তো কাজও করতে পারবে না, তারা সারা জীবন কীভাবে চলবে, তাদের জন্য সহযোগিতা, তাদেরকে মাসিক একটা সাহায্য করা, এটা আমি সরকারের একটা নৈতিক দায়িত্ব বলবো। কারণ তারা আমাদের দেশের জন্য যে করেছে, যে বাংলাদেশের জনগণকে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি দিয়েছে, সেটার জন্য তো আমি মনে করি যে এটা একটা ন্যূনতম পদক্ষেপ বলে মনে করি। আমি এটাকে পজিটিভ একটা পদক্ষেপ হিসাবে দেখছি। আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন, বিনিয়োগের কথা বলছেন। আমাদের যে বেসরকারি খাতের বিনিয়োগ, আমাদের সরকারের বিনিয়োগ এবং আমরা যেটা বলি বিদেশি বিনিয়োগ সরাসরি যেটা এফডিআই, সবখানেই তো ভাটা, এবং অর্থনীতির চাকা আমরা যেরকম প্রত্যাশা করেছি সেই মোতাবেক ঘুরছে কিনা এটা একটা বড় প্রশ্ন। বিশেষ করে আমাদের বেসরকারি খাতের বিনিয়োগ যে চিত্রটা, এরই সাথে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রতিবেদন, যেটা আপনারাও এটা নিয়ে কথা বলেছেন 2-3 দিন আগে, যে নতুন করে গরিব মানুষের সংখ্যা 26 থেকে 30 লাখ বা বেকারের সংখ্যা। সো আমাদের আসলে তাহলে সুখবর কি থাকলো? তাহলে সুখবরটা আসলে সরকার যে কয়েকটা সমস্যাকে মনে করেছে যে গুরুদায়িত্ব, যে মূল্যস্ফীতির চাপ কমানোর জন্য, এইটা হয়তো বা এটা কিভাবে আপনি কমাবেন সেটার একটা বিষয়, যে বাজেট কি করতে পারে। কারণ এটা তো মুদ্রানীতির বিষয়, এটা তো কেন্দ্রীয় ব্যাংকের একটা কাজ। কেন্দ্রীয় ব্যাংক তো তার কাজ করেছে, তার মুদ্রানীতিটাকে সংকোচনমূলক করেছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বহুল আলোচনা করেছি, আপনিও জানেন, যে মুদ্রানীতির মাধ্যমে শুধুমাত্র এটা করা সম্ভব না, নামিয়ে আনা সম্ভব না। আমাদের সেরকম অনুরূপ অর্থাৎ সংকোচনমূলক রাজস্ব নীতি করতে হবে। তো সেটা কিভাবে? আপনার ব্যয়টার লাগামটা টেনে ধরতে হবে। ব্যয়টার লাগাম টেনে ধরতে হলে কিছু ধরেন রেভিনিউ বাজেট, সেখানে পরিচালন ব্যয়, প্রশাসনিক ব্যয় আছে, কিছু কিছু একদম ফিক্সড আছে, সেখানে কাটছাট করা খুব একটা সম্ভব না। কাটছাট কোথায় করে সরকার? উন্নয়ন বাজেটে, কিংবা যেটাকে আমরা এডিপি বলি, সেখানে কিভাবে আপনি বলতে পারেন যে সেটা কাটছাট করলে আবার তো বিনিয়োগ কিভাবে, কর্মসংস্থান কিভাবে হবে, কিংবা প্রবৃদ্ধি কোথা থেকে আসবে? সেখানে যেটা করার চেষ্টা করা হচ্ছে, আমরা যতদূর দেখেছি, জানতে পেরেছি যে সমস্ত প্রকল্প আগে নেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনায়, সেগুলোর কিন্তু খুব একটা যে রিটার্নটা ইমিডিয়েটলি আসার কোনো সম্ভাবনা নাই, এবং সেগুলোতে তো আমরা অতীতে দেখেছি যে প্রচুর অপচয় হয়, সেখানে কিছু কাটছাট করা হয়েছে, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আপনাকে কর অব্যাহতি দেওয়া, সেটা একটা বিষয়। আমি জানি না কোন কোন ইয়ের মধ্যে থাকবে, কিছু কিছু আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে, অর্থাৎ কর কমানো, কর রেয়াত দেওয়া, যেটা কিনা নিত্য প্রয়োজনীয় মানুষের, সাধারণ মানুষ ব্যবহার করে, সেই সমস্ত পদক্ষেপের মাধ্যমে এটা করা যেতে পারে। তো এইটা যদি করে তাহলে এটা সুখবর আসবে। আর সুখবরের মধ্যে ধরেন আপনার যে সামাজিক সুরক্ষা, সেটারও তো বলা হচ্ছে যে আওতাটা বাড়ানো হবে, কিছু কিছু জায়গায় পরিমাণটা বাড়ানো। এই যে সংস্কারের কথা আমরা এই সরকারের সময়ে শুনেছি, এবং আপনিও এই প্রক্রিয়াটার সঙ্গে জড়িত। আমরা শ্বেতপত্রের যে সুপারিশগুলো ছিল, তারপর আরও একটি টাস্ক ফোর্স করা হলো অর্থনীতির আমাদের পুনরুদ্ধারে যে কলাকৌশল, সেই টাস্ক ফোর্স। কিন্তু আপনার কি মনে হয় যে শ্বেতপত্র এবং এই যে অর্থনীতি পুনরুদ্ধারের যে টাস্ক ফোর্স, কোনোটারই সুপারিশ এই বাজেটে প্রতিফলন হচ্ছে? বা আপনি কি আপনার কি
মনে হচ্ছে আপনার? আমার একটা মূল্যায়ন হচ্ছে, দেখেন একটা বছরের বাজেটের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব না, কিন্তু আবার কিছু কিছু করা সম্ভব, যেগুলোকে ধরুন বিশেষ করে টাস্ক ফোর্সের রিপোর্টে সেখানে তো স্বল্পমেয়াদী অর্থাৎ ইমিডিয়েটলি অ্যাকশনেবল এজেন্ডা এগুলি ছিল, মধ্যমেয়াদে ছিল, দীর্ঘমেয়াদে কিন্তু যেগুলো কার্যকরী করা যায় সেই ধরনের কিন্তু ছিল। কিছু কিছু করার, যেমন ধরেন কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের বিভিন্ন খাতের আলোচনা যখন আমরা করেছি, সেখানে কি কর্মসংস্থানের জন্য আপনি যদি স্ব-উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে চান, কারণ সবাই কিন্তু অফিসে বসে চাকরি পাবে না, আবার সবাই কিন্তু ব্যবসা শুরু করতে গেলে সমস্যা ইন দ্য সেন্স যে সে তো অ্যাক্সেস টু ফান্ড পায় না। তো আমরা বলেছি যে এই ধরনের যারা ছোট এবং মাঝারি উদ্যোক্তা হতে চায় তাদের জন্য অ্যাক্সেস টু ফাইন্যান্সের সুব্যবস্থা করে দেওয়া, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া। বিশেষ করে দেখেন একটা আইরনি হচ্ছে যে এত বেকার, কিন্তু তারপরে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি খাতে চাকরি আছে কিন্তু যোগ্য ব্যক্তিটা নাই। আমরা বলেছি যে সেখানে তাদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া, যে সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলি রয়েছে, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, সেগুলোর মান উন্নত করা, ইমিডিয়েট তাদেরকে প্রশিক্ষিত করে বাজারের চাহিদা অনুযায়ী তাদেরকে তৈরি করে দেওয়া, সেগুলি কিন্তু এটাই এখনই সম্ভব। এটা একেবারে অ্যাকশনেবল এজেন্ডার মাধ্যমে দেখানো হয়েছে, এটা করা যেতে পারতো। তারপরে আমি জানি না কতখানি তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আপনার এই যে চলমান সংকট, এই সংকটগুলি কিন্তু খুব সহজেই কিছুটা লাঘব করা যায়। এত বিশাল যে আমাদের সমস্যার ভার, এটা তো একটা বছরের বাজেট দিয়ে সম্ভব না, কিন্তু একটা ইনিশিয়েট করা যায়, শুরু করা যায়। আবার ধরেন যেটা বলছি যে শিক্ষার মানের কথা বলছি আমরা, যে একদিকে শিক্ষার খাতে কিংবা স্বাস্থ্য খাতে অ্যালোকেশন কম, বরাদ্দ কম, আবার কিন্তু এটা ব্যবহার হচ্ছে না, কিন্তু সেখানে মূল বিষয়টা হচ্ছে যে গুণগত মানের শিক্ষাটা। তো সেই শিক্ষার যদি বরাদ্দটার কাঠামোটা ধরনটা এমন হয় যে আমি ওই স্কুল কিংবা বিল্ডিং হাসপাতাল বানানোতেই খরচটা না করে সেখানে যারা কাজ করছে, যেমন ধরেন শিক্ষকদের, তাদের দক্ষতা, তাদের বেতন ভাতা, সুযোগ সুবিধা, এইগুলা যদি দিকে আরও নজর দেওয়া হয়, তাহলে কিন্তু এটার গুণগত মানটা আরও বাড়ার সুযোগ রয়েছে, সেটাও কিন্তু শুরু করা যায়। আর রয়েছে সবচেয়ে বড় বিষয় যে বাজেট কি, বাজেটে তো কর ব্যবস্থার মাধ্যমে, করের মাধ্যমে আপনার সামাজিক বৈষম্য দূর করা কিংবা সমাজের যারা বিভিন্ন অংশে রয়েছে তাদের চাহিদা মেটানোর চেষ্টা করা হয়। সবার চাহিদা তো মেটানো সম্ভব না, কিন্তু যারা বিশেষ করে, এটা তো রাষ্ট্রের একটা নৈতিক দায়িত্ব, সেটা হচ্ছে যারা পিছনে পড়ে থাকে, যারা সমাজের অনগ্রসর জনগোষ্ঠী, তাদের জন্য তাদেরকে একটু বৈষম্যের মধ্যে যারা পড়ে বৈষম্য দূর করা। তো দেখেন জুলাই আন্দোলনের স্পিরিটটা কি ছিল, যে বৈষম্যবিহীন সমাজ গড়ে তোলা। সেটার জন্য সরকার কি করতে পারে? সরকার অ্যাক্টিভলি কার্যকরীভাবে, কার্যকরী রাজস্ব নীতির মাধ্যমে সেটাকে এই গ্যাপটা কমানোর একটা পদক্ষেপ নিতে পারে। তো সেটা করতে হলে যারা উচ্চ আয়ের তাদের উপরে বেশি কর আরোপ করা এবং যারা নিম্ন আয়ের তাদের উপরে কম কর আরোপ করা, এইভাবে গ্যাপটাকে চেষ্টা করা। তো সেইখানে আমরা দেখতে চাই যে প্রগতিশীল কর ব্যবস্থাটা কতখানি হয়েছে। কারণ আমাদের কর কাঠামোটা কি? কর কাঠামোটা হচ্ছে যে পরোক্ষ করের উপর নির্ভরশীল। 65% উপরে কর আসে এই ধরেন ভ্যাট, বিভিন্ন ধরনের ট্যারিফ ইত্যাদি থেকে আসে, আর বাকি 35% মাত্র প্রত্যক্ষ কর, যেটাকে আমরা বলি প্রগতিশীল কর ব্যবস্থা, যা আয় অনুযায়ী কর ব্যবস্থা। এইটাকে কিন্তু বিপরীতমুখী হওয়ার কথা, তাহলেই না সমাজের এই বৈষম্য কমবে এবং সমাজে একটা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সেটাও কিন্তু শুরু করা যেত। অন্তত দেখেন 35 থেকে 40% পর্যন্ত যদি আমরা বাড়াতে পারতাম এই বছরে, তাহলে হ্যাঁ ইনকাম ট্যাক্সের এটা রেশিওটা, তো তার মানে এটা করতে গেলেও তো এখানে কর ব্যবস্থাটাকে একটু বিন্যাস করা, অর্থাৎ করের স্ল্যাবগুলি ওইরকম করে যারা উচ্চ আয় তাদের উপরে যাতে আসে, তো সেটা করার একটা সুযোগ ছিল। এখন আপনি বলতে পারেন সেটা কিভাবে করবে, কারণ কিছুদিন আগে আমরা দেখলাম জাতীয় রাজস্ব বোর্ডের যে আন্দোলন, প্রায় 3 সপ্তাহ ধরে সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানে তো একটা স্থবিরতা দেখা যাচ্ছে। আমি যখন ওই এনবিআর এর সংস্কারে যে কমিটি, সেই কমিটির যে সুপারিশ, সেইগুলো তো কোনোটাই আসলে আমলে না নেওয়ার ফলে যে একটা অচল অবস্থা, এইখানে সেটাই হচ্ছে বিষয় যে আমরা যে সংস্কারের কথা বলছি। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, আমাদের আরেকজন অতিথি শরীফ জহির, চেয়ারম্যান ইউসিবি পিএলসি।
আমি জাস্ট দর্শকদের জানিয়ে রাখি যে উনি এসে পৌঁছেছেন। আমরা কথা বলছিলাম ডক্টর ফাহমিদা খাতুনের সঙ্গে। হ্যাঁ, আমি শেষ করছি খুব দ্রুতই যে এই যে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারটার জন্য পদক্ষেপ নেওয়া হলো, কমিটি করা হলো, এখানে তো এখন বলা হচ্ছে যে সংশ্লিষ্ট অংশীজনদের আরও ব্যাপকভাবে অংশীজনদের মতামতটা নেওয়া হয়নি, যার কারণে একটা বৈষম্য বলতে একটা অ্যানোমালি সৃষ্টি হয়েছে, যে এখানে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে, যার কারণে এটা স্থবিরতা। সুতরাং আমার মনে হয় যে এটা যত দ্রুত সম্ভব, এটা তো আর তারা বলেছে যে এখানে ভাগ করার ব্যাপারে, অর্থাৎ কর আদায় এবং কর ব্যবস্থাপনা, মানে এটার ভাগ করার ব্যাপারে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে কিছু প্রশাসনিক জটিলতা রয়েছে, যেখানে পজিশনে তাদের ক্যারিয়ার পাথ ইত্যাদি রয়েছে, দুই বিভাগে সচিব করা হবে, সেইটাই। তো এইটা যত দ্রুত সম্ভব এটাকে মীমাংসা করে চালু করে দেওয়া উচিত। ডক্টর ফাহমিদা খাতুন, আবার আপনার কাছে আসবো। শরীফ ভাইয়ের আমরা কথা বলছিলাম আমাদের যে প্রস্তাবিত জাতীয় বাজেট 2025-26 অর্থ বছরের বাজেটের প্রত্যাশা, কাঠামো। ডক্টর ফাহমিদা খাতুন বেসরকারি খাতের বিনিয়োগ, কর্মসংস্থান দুইটা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আপনি বেসরকারি খাত অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আপনি একটি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। আপনার কাছে জানতে চাই যে বেসরকারি খাতের বিনিয়োগের খরা কতদূর কাটলো, কি প্রত্যাশা আপনাদের? আমি জাস্ট দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি বাজেটে কিছুটা বোধহয় রিডাকশন আছে, বোধহয় 0.87% বলতেছে, রিডিউস করতেছে। তো তার মধ্যে যেটা দেখলাম যে রেভিনিউ বাজেট যেটা, সেটা কিছুটা বাড়ছে। ডেভেলপমেন্ট বাজেট বোধহয় 28,000 কোটি টাকার মতো কমছে আর কি। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে রেভিনিউ বাজেট বাড়া মানে হচ্ছে যে গভর্নমেন্টের যে প্রতিদিনের যে খরচ সেটা বাড়তেছে। তো সেটা তো আমরা অ্যাকচুয়ালি এই সরকার থেকে তো আমাদের আশা হচ্ছে যে সরকার এফিশিয়েন্ট হবে। সো আমি দেখতেছি যে এখানে স্যালারি ইনক্রিমেন্টের একটা ব্যাপার আছে। তো সেটা কি বিউরোক্রেসিকে খুশি করার জন্য নাকি কি কারণে, সেটা একটু জানা দরকার। আর আমাদের তো আশা হচ্ছে যে ডেভেলপমেন্ট বাজেট বাড়বে অ্যাকচুয়ালি, কারণ আপনি যদি দেখেন আমাদের যেই বাজেট টু জিডিপি রেশিও, ইটস ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য রিজন অ্যাকচুয়ালি। সো ইফ ইউ কম্পেয়ার টু ইন্ডিয়া বা শ্রীলঙ্কা বা পাকিস্তান, সেখানেও কিন্তু আপনার অলমোস্ট 20% হচ্ছে আপনার জিডিপি টু দ্য বাজেট। আমাদের এখানে 14%-এর মতো আসতেছে। তো যেহেতু এটা একটা ইন্টারিম পিরিয়ড, সেখানে এটা বুঝতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কিছুটা আমাদের ডেভেলপমেন্ট সাইকেল থেকে আমরা হল্ট হচ্ছে আর কি। আমাদের যে গ্রোথ এক্সপেকটেশন তার থেকে কম আমরা এক্সপেক্ট করতেছি। তো সেটা ডেফিনেটলি প্রাইভেট সেক্টরের জন্য তো সেটা ভালো না আর কি। আমরা তো চাই যে গ্রোথ হবে, ইকোনমি আরও এক্সপ্যান্ড করবে, তো সেটাই আমাদের আশা। রিগার্ডিং এমপ্লয়মেন্ট, সো এমপ্লয়মেন্ট ক্রিয়েশন যদি আপনি দেখেন, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের আনএমপ্লয়মেন্ট কিন্তু কিছুটা বাড়ছে অ্যাকচুয়ালি। গত বছর থেকে আমি দেখলাম যে 24 লাখ থেকে এখন বোধহয় 27 লাখ ফিগারটা আর কি। তো সেখানেও একটা ইনক্রিজ আছে। তো আমাদের এক্সপেকটেশন ছিল যে অ্যাকচুয়ালি এই সরকার তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, তো এই জন্য এখানে রাইট স্টেপগুলো নেওয়ার একটা সুযোগ ছিল আর কি আমাদের। তো আমাদের ওভারঅল বাজেটের মধ্যে যেগুলো ইমপ্রুভ করার যেসব এরিয়াগুলো, সেগুলোতে অ্যাকচুয়ালি আমাদের ফোকাস করা দরকার। আমরা কি ট্রেন মিস করতেছি? কিছুটা তো ব্যবসায়ীদের জন্য হচ্ছে যে সমস্যাটা, সেটা হচ্ছে আনসার্টেনিটি। তো আমরা উই আর গোয়িং থ্রু আ পিরিয়ড অফ আনসার্টেনিটি অ্যাকচুয়ালি, সেটাই আমাদের সবচেয়ে বেশি সাফার করতেছে। তো সেটা কি? সেটা হচ্ছে যে একটা ইলেক্টেড একটা আপনার স্টেবল গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট টাইম লাইন উই নিড টু নো অ্যাকচুয়ালি। আমি বলতেছি না যে সেটা আমাদের একদম ইমিডিয়েটলি করতে হবে বা কবে করবে, বাট আমাদের একটা সার্টেনিটি থাকতে হবে এবং একটা রোড ম্যাপ আমরা যেটা বলতেছি যে সেটা জানতে হবে অ্যাকচুয়ালি। সেটা এখন ডিসেম্বরে হোক বা জুনে হোক ইলেকশন, সেটার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে সার্টেনিটি, যে এই স্টেপগুলো নেওয়া হবে এবং ইট উইল লিড টু অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। তখন কিন্তু সব ইনভেস্টমেন্ট সব কিছুই কিন্তু সেটার উপর ডিপেন্ডেন্ট হবে। এবং আমাদের তো আশা ছিল যে অ্যাকচুয়ালি যে এই ইন্টারিম সরকার বলেন বা আগামীতে যারা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তারা তো সবাই একসাথে মিলে কাজ করার কথা। এই দেশটাকে তো আমাদের একসাথে ডেভেলপ করার কথা সবাই মিলে। তো সুতরাং এই গভর্নমেন্ট যা করতেছে, ওনারা যদি সবার সাথে যদি ইন্টারাকশন করতো, আরও কমিউনিকেশনটা স্টেক হোল্ডারদের সাথে যদি বেটার হতো, ইনক্লুডিং পলিটিক্যাল যেসব পার্টিগুলো আছে, তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স, বিজনেস সাইড থেকেও কিন্তু আমাদের কনফিডেন্সটা আরও বেশি হতো। কারণ যে রিফর্মগুলো হচ্ছে বা যেগুলো প্রস্তাব করা হচ্ছে, সেগুলোকে তো এন্ডোর্স করতে হবে অ্যাকচুয়ালি আগামী সরকারকে। তো সেই সার্টেনিটিগুলো হচ্ছে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি ডক্টর ফাহমিদা খাতুন, আপনি শুনছিলেন যে ইলেকশনের একটা রোড ম্যাপ, আপনারাও 2 দিন আগে প্রেস ব্রিফিং করে বলেছেন যে ইজ ফেয়ার এনাফ, যে একটা রোড ম্যাপ দেওয়ার কথা বা ঘোষণার কথা কনফিডেন্সের জন্য ব্যবসায় বা বিনিয়োগে, এটা জরুরি কেন?
বা এই ব্যাপারটা আমরা এক ধরনের মানে অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছি কিনা? প্রথম বিষয় হচ্ছে যে ব্যবসার জন্য, বিনিয়োগের জন্য স্টেবিলিটি অর্থাৎ নিশ্চয়তা, প্রেডিক্টেবিলিটি, সারা পৃথিবীতেই এটা একটা অন্যতম ক্রাইটেরিয়া। প্রেডিক্টেবিলিটি না থাকলে এবং সেটা স্টেবল হয় না, স্টেবিলিটি না থাকলে আপনার সব জায়গায় বিনিয়োগ করবে না, শেয়ার মার্কেট ক্র্যাশ করবে, নানান ধরনের সামাজিক অস্থিরতাও তৈরি হয়, রাজনৈতিক তো রয়েছেই। তো সেই জন্যই আমাদের এখন বক্তব্য হচ্ছে যে 9 মাস হয়ে গেছে, তো এখন আমরা বিভিন্ন জায়গা থেকে এই আলোচনা শুনছি, বিভিন্ন সংস্কার কমিশনগুলো তারা রিপোর্টও দিয়ে দিয়েছে। তো এখন একটা রোডম্যাপ, ক্লিয়ার রোডম্যাপের কথা বলেছে যে এখন থাকলে তাহলে যারা বিনিয়োগ করছেন, যারা ব্যবসা করছেন, উৎপাদন করছেন, তারা একটা প্ল্যান করতে পারে। এটা না থাকলে আপনার ওই সংকটটাই একটা আরও ঘনীভূত হবে। এই কারণে আপনি দেখেন এতদিন পরেও কিন্তু আপনার রাস্তাঘাটের সমস্যা, অর্থাৎ কিনা আপনি রাস্তায় বের হবেন, আপনি জানেন না যে কখন সেটা বিক্ষোভ হলো, রাস্তা কোথায় বন্ধ থাকলো। আপনি যে যারা ব্যবসা করে, আমরা যারা সাধারণ মানুষ অফিসে যাই, আমাদের অনেক ঘুরে টুরে যেতে হয়, ধরেন 1 ঘন্টার জায়গায় 2-3 ঘন্টা 4 ঘন্টাও লেগে যায়। আর যারা ব্যবসা করেন তারা হয়তো একটা মালামাল পরিবহন করছেন, তাকে তো ধরতে হবে, পোর্টে নিতে হবে। তো ওইগুলো বাধাগ্রস্ত হলে তো তার সাথে জড়িত রয়েছে অন্যদের কর্মসংস্থান, দেশের জন্য রয়েছে রপ্তানি আয়, পুরো একটা সাইকেল এটার মধ্যে বন্দী হয়ে আছে। তো এটা নিয়ে আসলে এখন আর এই দোলাচল শব্দটাও, এই দোলাচলের আর সুযোগ নাই। আমি এটা পরিষ্কার করেই বলতে চাই। অনেকেই বলছেন এটা অর্থনীতির দৃষ্টিকোণ থেকেই বলতে পারি, এবং অর্থনীতি যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু রাজনীতিও টেকে না। সেটা আমরা আমাদের দেশেই প্রমাণ পেয়েছি। সারা পৃথিবীতেই অর্থনৈতিক সংকট যত বাড়বে, রাজনৈতিক সংকটটাও কিন্তু আরও বাড়তে থাকবে। শরীফ জহির, কর্মসংস্থান আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। অনেক ফ্যাক্টরি, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমরা বিদেশি বিনিয়োগ আনার জন্য এই সরকার চেষ্টা করছে। একটা বিনিয়োগ সামিট হলো, আবার ঠিক আজকে চীনের এক বেশ বড় একটা ডেলিগেট এই মুহূর্তে বাংলাদেশে আছে। আপনাদের প্রত্যাশা কি? আমাদের যেটা, এখন তো বাজেট আসতেছে অ্যাকচুয়ালি, এখন আমাদের যেটা বুঝতে হবে যে আমাদের কিন্তু আনসার্টেনিটি যেটা বললাম সেটা কিন্তু নট অনলি যে ডোমেস্টিক, ইন্টারন্যাশনালি আপনি চিন্তা করেন, ইউএস বর্তমানে আমাদেরকে আপনার 37% অ্যাডিশনাল একটা ট্যাক্স দিয়ে রাখছে অন টপ অফ আ বেস ট্যারিফ অফ 10%। তো সত্যিকারে যদি এটা, তো আপনার জুনের এই পরের থেকে যে শিপমেন্টগুলো যাবে ঈদের পর থেকে, সেগুলোতে কিন্তু আবার আগের ট্যাক্সটা চলে আসতেছে। তো সত্যিকারে যদি এই ট্যাক্স যদি চলে আসে, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের এক্সপোর্টের কি অবস্থা হবে। এবং তার সাথে সাথে আমরা দেখতেছি যে ইন্ডিয়ার সাথে কিন্তু অলরেডি এফটিএর ডিসকাশন, ইউএস যে ভাইস প্রেসিডেন্ট সে বলে গেছে যে তাদের সাথে এফটিএর মোটামুটি কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না আমাদের স্টেটাসটা কোথায় আছে। তো সেটাও আমি জানি না কেন ওনারা আমাদের সাথে খোলামেলা, যারা স্টেক হোল্ডার, যেরকম বিজেএমএ আছে, আমি বিজেএমএ সাপোর্ট কমিটিতেও আছি এখন, আমরা কিন্তু খুব একটা জানি না যে এক্স্যাক্টলি কোথায় আছে ডিসকাশনটা। তো এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এফটি নিয়ে আদৌ ইউএস এর সাথে আমাদের কি কোনো ডিসকাশন? আমরা যতটুকু জানি তো একটা তো ভিজিট হলো, সেখানে আমাদের অ্যাডভাইজারের স্পেশাল এনভয় যে সে ছিল, ফাইন্যান্স অ্যাডভাইজার ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল। তো ওনারা এক্স্যাক্টলি কি ডিসকাস করছে, কোথায় আছে আমরা জানি না। আমি জানার চেষ্টাও করেছি অনেকবার, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না। আমরা জানি যে কিছুটা পজিটিভ বা কিছু একটা অপটিমিস্টিক পজিশন আছে আর কি। সেটা আমাদের জানা দরকার একটু, সেগুলো অ্যাজ আ স্টেক হোল্ডার উই হ্যাভ টু প্রিপেয়ার। তো সেটা যদি আমি বলি, বাজেটে যেটা আমাদের দেখা উচিত, যে আমি সবসময় ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ যেটা একটা বড় একটা রেভিনিউ বাজেটের একটা পার্ট, আমি কিন্তু সেটার খুব একটা পক্ষে না। যে একটা ইন্ডাস্ট্রি যেটা নাকি আপনি 30-40 বছর ধরে ম্যাচিউরড হয়ে আছে, সেখানে আমাদের ইনসেন্টিভটা আস্তে আস্তে বন্ধ করে আসতে হবে। প্লাস আমরা যদি ডেভেলপ কান্ট্রির ইয়েতে যদি যাই, তাহলে আমাদের কমে আসতে হবে। বাট আমাদের যেতে হবে যে গার্মেন্টস সেক্টরের ভিতরে অনেক অপরচুনিটি। আজকেও আমি দেখলাম আমাদের একজন ইকোনমিস্ট বলতেছে যে গার্মেন্টস ছাড়া আমরা অন্যান্য ডেভেলপ করতে হবে। বাট সেটা তো হবে, বাট ইটস নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। গার্মেন্টসে এখনও আমরা 40 বিলিয়ন থেকে আমরা 100 বিলিয়নে যেতে পারি, সেই সুযোগ আছে। কারণ চায়নার আপনার $200 বিলিয়ন এক্সপোর্ট। তো সেটা যদি 10%ও যদি চেঞ্জ হয়, উই আর টকিং অ্যাবাউট $20 বিলিয়ন, সেই গেইনটা তো বাংলাদেশ করতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেসব প্রোডাক্ট আমরা এখন করি না, চায়না করতেছে, যেরকম সিনথেটিক প্রোডাক্ট, বিশ্ববাজারে আপনি 70% গার্মেন্ট প্রোডাক্ট হচ্ছে সিনথেটিক।
সেখানে বাংলাদেশের শেয়ার কিন্তু খুবই সামান্য। জনাব শরীফ জহির, আমি একটু আপনাকে থামাচ্ছি। দর্শক, টু দ্য পয়েন্ট যে আলোচনা আপনারা শুনছিলেন, দেখছিলেন, এটি চ্যানেলের ফেসবুক এবং ইউটিউব পেজে চলতে থাকবে। আমরা কন্টিনিউ করছি। তো এখন আমরা যেটা বলতেছি যে এখানে এমএমএফ এর উপরে আমরা হয়তো ইনসেন্টিভ চিন্তা করতে পারি। কেন? কারণ ইউএসএতে আপনার 30% ডিউটি আগেই ছিল সিনথেটিকের উপরে। তো সুতরাং আমরা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছি। তো তার সাথে যদি অ্যাড হয় 37%, সেখানে এগুলো হচ্ছে অ্যাডিশনাল ট্যাক্স। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু ভিয়েতনামে 44% ট্যাক্স নতুন করে ইমপ্লাই করা হয়েছে। সো ভিয়েতনাম এবং চায়না হচ্ছে এমএমএফ এর সবচেয়ে বড় মার্কেট শেয়ার তাদের। তো ওই মার্কেটটা কিন্তু আমরা এখানে আনতে পারি এবং সেটা মার্জিনও বেটার, সব দিক থেকেই বেটার, সেই মার্কেট আমরা ডেভেলপ করতে পারি। এই ম্যানমেড ফাইবারের আমাদের সক্ষমতা, সো ম্যানমেড ফাইবারে করতে গেলে যেরকম আমাদের অনন্ত গ্রুপ, আমরা এই বর্তমানে একটা বড় একটা ফ্যাব্রিক মিল তৈরি করছি, যেটা নাকি ডিসেম্বরের মধ্যে আমরা লাইভ যাব। এই এত কঠিন সময়ের মধ্যেও কিন্তু আমরা আল্লাহর রহমতে আমরা ইনভেস্টমেন্ট করে এটা একটা এডিবি ফান্ডেড প্রজেক্ট, আমরা আগে যাচ্ছি। তো আমরা এটা যদি করে আমাদের নট অনলি আমাদের নিজেদের ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হবে না, আমরা পুরো মার্কেটেই কিন্তু সাপ্লাই দিতে পারবো। এটা হচ্ছে আপনার স্পোর্টস ওয়্যার, আপনার নাইলন, পলি, ইলাস্টিক ফ্যাব্রিকগুলো আর কি বেসিক্যালি। তো আমার কথা হচ্ছে যে এখানে আমরা ইনসেন্টিভ দিতে পারি, কারণ এখানে আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছি। এটা যদি একটা 3 বছরের একটা স্কিম থাকে, আমরা একবার ডেভেলপ করে ফেলতে পারি, এটা একটা বিশাল একটা আপনার সুযোগ। এবং আমাদের দেখা দেখে আরও অন্যান্য গ্রুপরাও কিন্তু আসবে এইসব ইনভেস্টমেন্টে। তো আমাদের এখন বেছে বেছে ইনসেন্টিভগুলোতে যেতে হবে। একটা জিনিস বুঝতে হবে যে আরএমজি হচ্ছে সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ, রাইট, এবং সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু সেটা বুঝতে পেরেছে এবং মোদী সরকার কিন্তু নিজেই এটাকে একটা টপ প্রায়োরিটি হিসেবে দেখতেছে। তাদের বেশ কিছু স্টেটে আমাদেরকে দাওয়াত দিচ্ছে যে এসে ইনভেস্ট করার জন্য, যে ওখানে 25% আপনার ক্যাপিটাল মেশিনারির উপরে আপনার রিবেট আছে। কিছু স্টেটে আপনার 50% স্যালারি আপনার তারা রিএম্বার্স করতেছে। স্টেট গভর্নমেন্ট আপনার স্টেট গভর্নমেন্ট আপনাকে ফেরত দিয়ে দেবে 50% অফ ওয়েজেস। এত ভালো অ্যাট্রাকশন, বিকজ ওদের আরএনজিটা আসলে ডেভেলপ করে নেই। ওরা টেক্সটাইলে ভালো, কটনে ভালো, ওদের কটন প্রোডাকশন আছে। তো তারা আরএমজিকে এত প্রায়োরিটি দিচ্ছে জাস্ট বিকজ অফ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। তো সেখানে আমরা যদি বলি যে না আমরা আরএমজি প্রায়োরিটি দিব না, তাহলে এটা বোধহয় ভুল হবে আর কি আমাদের। তো সেটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট। এই যে গ্যাস নিয়ে যে আমরা এত কমপ্লেন করতেছি, এই কমপ্লেন কিন্তু আগেও ছিল, রাইট, এখন সেটার কন্টিনিউশন হচ্ছে, বাট সলিউশনটা তো আমরা শুনতেছি না। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে এই সরকার তো সবাইকে নিয়ে একসাথে মিলে বসে একটা এনার্জি প্ল্যান করতে হবে, যে কিভাবে তারাকে এলএনজি গ্রিডে কত সাপ্লাই দিবে, সেটা যদি মিক্স করে তাহলে সেটার কত টাকা হবে। এই যে আমরা যে বলতেছি যে আমরা তো অ্যাকসেপ্ট করতেছি না যে ডিসক্রিমিনেটেড প্রাইসিং। আপনার নতুন ফ্যাক্টরি হলে আপনার একরকম প্রাইসিং, আর আগের ফ্যাক্টরি হলে তাহলে আপনি দুই রকম আপনার প্রাইসিং দিয়ে তো আপনার ইন্ডাস্ট্রি চলতে পারে না। এখন আপনারা বলতেছেন যে আপনারা এফডিআই আনবেন বা ইনভেস্টমেন্ট করতে বলতেছেন, তো আমরা যখন ইনভেস্ট করতে যাচ্ছি তখন আপনি বলতেছেন যে না এখানে গ্যাস রেট আপনার হায়ার গ্যাস রেট হবে, এটা তো হইতে পারে না। তো আমাদের এনার্জি অ্যাডভাইজার কি যেন একটা মার্জিনাল বেনিফিটের কথা বলে, ওনার কাছে গেলে এটা নিয়ে। তো জিনিসটা অ্যাকচুয়ালি তো এভাবে তো হয় না, ইন্ডাস্ট্রিতে আপনি দুই রকম প্র্যাকটিস হতে পারে না এটা। তো এখানে আমাদের যদি ইনভেস্টমেন্ট এনকারেজ করতে হয় তাহলে এখানে আমাদেরকে এনকারেজ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার, একটা রাস্তা বানালে কি আপনি কি রাস্তায় হাঁটার জন্য আপনি ট্যাক্স নেবেন বা আপনি কি চার্জ করবেন? তো আপনার ইউটিলিটি সার্ভিস বা একটা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার লাগবে, তো সেটা তো সরকারের দিতে হবে। এক্সপ্রেসওয়ে হলে তো আমরা সেটার থেকে আমরা ইকোনমিক্সে শিখছি যে এটা একটা মাল্টিপ্লাইং এফেক্ট হবে, সেখান থেকে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবো এবং দ্যাটস হাউ দ্য ইকোনমি উইল গ্রো। তো আমি তো বলতেছি না যে আমাদেরকে এখানে কোনো রকম, মানে আমরা যদি চাই এটা তো কোনো অন্যায় কিছু না। আমরা তো এখানে ইন্ডাস্ট্রি করবো, ইন্ডাস্ট্রি করলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। আমি যেটা বললাম যে সিনথেটিক যদি ফ্যাব্রিক মিল করি, তার সাথে আরও 50টা গার্মেন্ট ফ্যাক্টরি হবে এবং তার থেকে এক্সপোর্ট আসবে $2 বিলিয়ন, $5 বিলিয়ন। তো ওয়াই নট প্রায়োরিটাইজ দিস? তো আমাদের বাজেটের মধ্যে তো এগুলো থাকা উচিত। যদি এলএনজি সাবসিডাইজ করতে হয় করতে হবে। আমি কেন পাওয়ার প্ল্যান্টগুলোকে এখন পর্যন্ত কেন আমি ওসব কন্ট্রাক্টগুলো আমি অ্যালাইভ রাখতেছি, যে আমি ফিউ কিছু ইন্ডিভিজুয়ালকে আমি অস্বাভাবিক প্রফিট ক্রিয়েট করে তাদেরকে আমরা অলিগার্ক বানাচ্ছি অ্যাট দ্য এক্সপেন্স অফ আমার যখন গ্যাসটা আসতেছে আমি গ্যাস দিয়ে দিচ্ছি পাওয়ার প্ল্যান্টকে, ফ্যাক্টরিকে না দিয়ে। তো সেটা তো আমরা অনেকদিন ধরে বলতেছি যে প্রায়োরিটি সেট করেন। আমরা একটু ডক্টর ফাহমিদা খাতুনের কাছে এই বিষয়ে একটু জেনে আসি। সিপিডি বরাবরই এই যে ভর্তুকি এবং কারদের পাওয়া দরকার, প্রায়োরিটি, যেটা শরীফ জহির বলছিলেন, ফ্যাক্টরিকে না দিয়ে আপনি কাকে দিচ্ছেন, বা এই যে আমরা সেই কুইক রেন্টাল শুনতে শুনতে বড় হলাম, এখনও সেইটা থেকে মুক্তি পেলাম না।
আপনারাও বলে আসতেছেন বছরের বছর, এই বিপ্লবের পরের যে সরকার আমরা তো এক্সপেক্ট করেছিলাম, এটা হচ্ছে না কেন? দেখেন, ভর্তুকি আমাদের সবসময় একটা সমস্যা ছিল। আপনি যেটা বলেছেন যে ইকোনমিক্সে ভর্তুকিটা ভালো চোখে দেখা হয় না, কারণ কি ভর্তুকি লিডস টু আপনার ইনএফিশিয়েন্ট রিসোর্স, সস্তায় পেলে মানুষ এটা অপচয় করবে। কিন্তু আমাদের মতো দেশে একটা ডেভেলপিং কান্ট্রি, লিস্ট ডেভেলপ কান্ট্রি, সেখানে আপনাকে কিছু কিছু খাতকে ভর্তুকি না দিয়ে আমি তো উৎপাদন করতে পারবো না। তারপরে সেটা না হলে আবার সেটার সাথে এমপ্লয়মেন্ট, তারপরে ফর এক্সাম্পল যে পাওয়ার একটা অন্যতম সেক্টর, পাওয়ার একটা আমরা কি বলি যে এটা একটা স্ট্র্যাটেজিক কমোডিটি, সব মানে ইকোনমিক্সের গ্রোথের জন্য এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না। তো সেখানে কি হয়েছে, এতদিন পর্যন্ত আপনার রং জায়গায় সাবসিডিগুলো দেওয়া হয়েছে, টোটালি আপনার দেখে দেখে, যে যেটা বললেন যে অলিগার কিংবা বিশেষ গোষ্ঠীদেরকে দেওয়া হয়েছে, গ্রুপ অফ পিপলকে, এটা ওয়েস্টেজ অফ রিসোর্সেস, ন্যাশনাল রিসোর্সেস, সেটা হয়েছে। সেটা না করে আপনি টার্গেটেড সাবসিডি, এটার কথাই বলা হয় যে যখন আপনি ফেজ আউট করবেন কিভাবে করবেন, টার্গেটেড সাবসিডি দিতে হবে, কারণ সেটা ছাড়া আমার উৎপাদন হচ্ছে না। ঠিক তেমনি আরেকটা হচ্ছে যে আরেকটা সেক্টর সাবসিডির জন্য অ্যাগ্রিকালচার, সেখান থেকেও কিন্তু আমরা উঠাতে পারবো না, কারণ সেখানে সাথে ফুড সিকিউরিটি জড়িত। তো সেই জন্য এই সাবসিডি ম্যানেজমেন্টটাই হচ্ছে দক্ষতার সাথে করা। এবং যেটা আগে হয়েছে সেটা ট্রেন্ডটা আমি বারবার বলছি যে সময় কিন্তু 1 মাস 2 মাস করে অনেক দিন চলে গেছে। তো এইখানে এখন ভিজিবল রেজাল্ট কিছু দেখার কথা ছিল আমাদের, সেটা অনেকটা করতে মানে দেখছি যে আশানুরূপ অগ্রগতি হয় নাই। এবং পাওয়ারের ক্ষেত্রে আগে যে সমস্ত ছিল, আপনার ধরেন লিমিটেশনসের কথা, ডিবেটেবল কিছু যে বিভিন্ন চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলো এখনও বজায় রয়েছে। এটা আসলে একটা প্র্যাকটিক্যাল সমস্যা। হয়তো সরকার চেষ্টা করছে যে কোথা থেকে আনবে, যেমন ধরেন আদানির চুক্তির কথা বলা হয়, সেটা তো বলবৎ রয়েছে, কিন্তু অল্টারনেটিভ কি, সেটাও একটা বিষয়। এবং এর মধ্যেই আরেকটা করার সুযোগ ছিল যে আমার এখনকার সমস্যাটা ভবিষ্যতে যেন আরও চলমান না থাকে অনন্তকাল ধরে, সেটা হচ্ছে যে আপনার এক্সপ্লোরেশনের কথা বলা হচ্ছে, সেটার কি ইনিশিয়েশন কিছু হয়েছে কিনা। তো এটা একটা শর্ট টার্ম অ্যান্ড মিডিয়াম টার্ম টু লং টার্ম প্ল্যানিংয়ের বিষয়টা, সেই ব্যাপারে একটা স্পষ্ট এখানেও কিন্তু পথরেখা দেওয়ার সুযোগ রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব জনাব শরীফ জহির, আপনি অর্থ উপদেষ্টা বলেছেন যে যেহেতু সংসদ নাই, কিন্তু আপনাদের মানে বাংলাদেশের মানুষের, ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষের মতামত দেওয়ার জন্য 2 থেকে 3 সপ্তাহ আমরা অনলাইনে দেওয়া যাবে বা পত্রপত্রিকার মাধ্যমে। বাজেট তো কালকে জানা যাবে, আগামীকাল, যে আমাদের ট্যাক্স পার্টে আর আমাদের ডেভেলপমেন্ট পার্টে কি কি থাকছে না থাকছে। অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার আপনি সরকারের কাছে যদি কোনো সুপারিশ আপনি বিবেচনার জন্য রাখতে চান অগ্রাধিকার ভিত্তিতে, সংক্ষেপে। না, আমরা অ্যাকচুয়ালি মানে আমার যে সেক্টরগুলো আমি সেগুলোকে প্রায়োরিটি দিতে যাচ্ছি, যে গার্মেন্টস একটা বড় একটা সেক্টর। যদিও আমাদের অ্যাকচুয়ালি বোর্ড অ্যাক্টিভ ছিল না, আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে চালানো হয়েছে, এটাও একটা রিজন, কিন্তু এফবিসিসিআই ইজ অলসো নট অ্যাক্টিভ অ্যাট দ্য মোমেন্ট আর কি। ব্যবসায়ী গ্রুপ থেকে কিন্তু ওই ডিমান্ডগুলো খুব একটা আসতেছে না, তো ওনাদের হাতে উচিত ছিল যে আরেকটু স্টেক হোল্ডারদের সাথে বসে জিনিসগুলো আলাপ করা। তো আমরা চাই যে আপনার ডেভেলপমেন্ট বাজেট যেগুলো, সেখানে এনাফ করা, প্রাইভেট ইনভেস্টমেন্ট যেন ইনসেন্টিভাইজ করা যায়, সেটা বিভিন্নভাবে করা যেতে পারে, সেটাকে আমাদের এনকারেজ করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো করা উচিত। আমি যেটা বললাম, ট্যাক্স টু জিডিপি রেশিওটা কম, যে শুধু আমি আমার স্বার্থ দেখলেও হবে না, আমার টোটাল ইকোনমির স্বার্থ দেখতে হবে। এখানে অটোমেশনের যথেষ্ট সুযোগ আছে, তো আমরা চাই যে এনবিআর এবং এগুলো আমাদেরকে এই হ্যারাসমেন্ট থেকে বের হয়ে আসে। উই ওয়ান্ট অটোমেটেড সিস্টেমস। যেরকম আমার যদি গার্মেন্টসে আমি যদি দেখি, আমার যেখানে যে গ্রোথ পটেনশিয়াল, এটা কিন্তু আপনার লিমিটেড হয়ে যাবে আপনার জাস্ট বিউরোক্রেসির কারণে। আপনি যদি দেখেন আমাদের কাস্টমস এনাফ ম্যান পাওয়ার নাই, এনাফ তাদের এখানে কিন্তু ইকুইপমেন্ট নাই। তো এই ধরনের বটলিংগুলো আমাদের জন্য আরও বেশি খারাপ। যেটা আমি বললাম যে আমরা যদি $20 বিলিয়ন বাড়াতে চাই এক্সপোর্ট, তাহলে আমাদেরকে এগুলো ইজি করে দিতে হবে, আমাদেরকে সেই রেসপেক্টটা দিতে হবে। আমাদের মাল আসলে মাল যেন কুইকলি যেন আমরা ছাড়াতে পারি, আমাদের পোর্ট হ্যাজ টু বি মোর এফিশিয়েন্ট, এসব সাপোর্টগুলো দরকার। অলরেডি কিন্তু এক্সপোর্ট হ্যাজ গ্রোন বাই 10%। আমি যদি মে টু মে দেখি গত বছর থেকে, তাহলে দের ইজ পোটেনশিয়াল টু গ্রো। তো আমরা চাই যে একটা স্মুথ একটা ফাংশনিং আমরা যেন সাপোর্টগুলো পাই, এবং যেগুলো বললাম যে ইনসেন্টিভগুলো প্রপার ফিল্ডে দিতে হবে, যেখানে নাকি আমাদের গ্রোথ প্রসপেক্টগুলো আছে। তো সেই কোঅপারেশনগুলো দরকার আমাদের। ব্যাংকিং সেক্টর যদি আমি বলি, এটা আমার আরেকটা সেক্টর যেখানে আমি যথেষ্ট সময় দিচ্ছি।
এখানে অ্যাকচুয়ালি বাজেট থেকে যথেষ্ট অ্যালোকেশন দরকার। তো এবার থাকবে 1,500 কোটি টাকার মতো। যেরকম আমি যেটা চাচ্ছি যে আমাদের যে আমরা তো এখন এনপিএল গুলো প্রপারলি রিফ্লেক্ট করতেছি প্রত্যেকটা ব্যাংকে, তো সেখানে অনেক চ্যালেঞ্জেস চলে আসতেছে। তো একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যে প্রফিট হচ্ছে, অপারেটিং প্রফিট পুরোটাই আমরা হয়তো প্রফেশনে আমরা দিতে হচ্ছে, সেই প্রভিশনের উপরে কিন্তু আমরা ট্যাক্স পে করতেছি। আমাদের কর্পোরেট যে ট্যাক্স, সেই ট্যাক্স পে করার পর আমরা প্রভিশনটা আমাদের ব্যাড লোনসের এগেনস্টে আমরা প্রভিশন করতেছি। তো সেটা আমরা একটা ওয়েভার চাচ্ছি যে আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হোক। আমাদের যেসব ব্যাংকগুলো আপনার সাফার করতেছে, যেগুলোর আপনার মালিকানা নাই বা উইনো যে এখানে তারা হয়তো বা আগের সরকারের সাথে জড়িত ছিল, তো সেসব ব্যাংকগুলোকে তো সাপোর্ট করতে হবে। ব্যাংকের ডিপোজিটারদেরকে ফুল ইন্স্যুরেন্স দিতে হবে। তো সেটা বাজেট থেকে হলেও দিতে হবে, সেটা আমাদের, এটা রাষ্ট্রের এটা দায়িত্ব। জি, এবং এটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব ছিল, ওনারা হয়তো বা ফেল করছে বা ঠিকমতো করতে পারে নাই। তো এই ইন্টারেস্টগুলো প্রোটেক্ট করতে হবে। 1,500 কোটি টাকার মতো একটা বরাদ্দ থাকবে, ইজ দ্যাট এনাফ? না, এখানে আমার মনে হয় যে একটা প্রপার ইন্স্যুরেন্স করে, এবং আপনার যেটা হচ্ছে যে একদম সিম্পল, এগুলো আজকে 9 মাস হয়ে গেছে, আমরা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে বলতেছি যে সবচেয়ে আগে হচ্ছে মালিকানাগুলোকে আপনি সেপারেট করে ফেলতে হবে। যে আপনি কার জন্য কাজ করতেছে, এই খারাপ ব্যাংকগুলো যে ইমপ্রুভমেন্টগুলো আসতেছে, সেই মালিক কিন্তু এখনো আগের মালিকই রয়ে গেছে। তো সবার আগে হচ্ছে এটার মালিকানা সেপারেট করে ফেলতে হবে। তারপর হচ্ছে যে আপনার ক্যাপিটাল শর্টফল হবে একটা। তো সরকার দেখতে হবে যে টোটাল ব্যাংকিং সেক্টরে কত ক্যাপিটাল শর্টফল হচ্ছে, অ্যাজ পার বাসেল 2 বা বাসেল 3 অনুযায়ী আপনার কত শর্টফল হচ্ছে। তো সেটা যদি 2 বিলিয়ন হয়, 3 বিলিয়ন হয়, সেটা একটা প্রপার প্ল্যান করে কিছু টাকা আসবে বাজেট থেকে, সরকার থেকে, কিছু টাকা আসবে লোকাল ইনভেস্টর থেকে, এবং কিছু টাকা আসবে আপনার ইন্টারন্যাশনাল ইনভেস্টর থেকে। এটাকে ওপেন আপ করে দিতে হবে, এবং এটা আমরা আর দেরি করতে পারবো না। আমাদের যাদের ওনারশিপ ছিল সেগুলোকে আগে সেপারেট করে ফেলতে হবে, করে এই 60টা ব্যাংকে একটা কনসলিডেট করে একটা যেটা কন্ট্রোলেবল, যেটা ম্যানেজেবল যে ফিগার, কারণ ব্যাংকের ম্যানেজমেন্টও নাই অ্যাকচুয়ালি, আমাদের 60টা ব্যাংক চালানোর মতো সেই ম্যানেজমেন্টও নাই আমাদের। তো এটাকে আমরা কনসলিডেট করে ক্যাপিটাল ইনফিউজ করে ডিপোজিটারদেরকে সেফগার্ড করে এটার আমরা চাই যে এটার কনফিডেন্সটা যেন চলে আসে, বিকজ ব্যাংকিং সেক্টর হচ্ছে একটা ইকোনমির ব্যাকবোন। তো সেটা আমাদের ব্লাড সার্কুল, তো এটাকে আমাদের ঠিক করে ফেলতে হবে, কারণ এটা ইলেক্টেড গভর্নমেন্ট আসার আগে আমাদের এটা সুযোগ, এটাকে ঠিক করে ফেলতে হবে। এবং উই ওয়ান্ট ফুল এন্ডোর্সমেন্ট। এই জিনিসগুলো আমরা পলিটিক্যাল পার্টিগুলো থেকে শুনতে চাই যে ওনাদের স্ট্যান্স কি, এই পার্টিকুলার গ্রুপের এগেইনস্ট, মানে ওনারা কি থাকবে, স্ট্রং থাকবে, আমরা এটা শুনতে চাই অ্যাকচুয়ালি, বিকজ নাহলে আমরা তো কনফিডেন্স পাবো না। এই যে আমরা যে রিফর্ম বা আমরা যে চেষ্টা করতেছি, এগুলো তো আমাদের ধরে রাখতে হবে। তো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যে পলিটিক্যাল গভর্নমেন্ট তাদের যদি ইচ্ছা থাকে লেগেসি ক্রিয়েট করার, আগের সরকারের মতো যদি ভুল না করতে চায়, তারা কিন্তু চাইলে কিন্তু তারা লেগেসি ক্রিয়েট করতে পারে। আমরা সিঙ্গাপুরে দেখছি আজকে 40 বছর ধরে দেশ চালাচ্ছে লি কুয়ানের, এবং তার ছেলেও এখন এসে দেশ চালাচ্ছে, মানুষের অ্যাকসেপ্টেবিলিটি আছে। তো ওয়াই নট ক্রিয়েট দ্যাট লেগেসি, যে সরকারই আসুক, যে পলিটিক্যাল পার্টি আসবে, সেই উদ্দেশ্যে নিয়ে যদি আসে, তারা যদি আমাদের সাথে এগুলো শেয়ার করে যে না আমরা এগুলো এন্ডোর্স করবো, চেঞ্জেস সাপোর্ট করুক, রিয়েল চেঞ্জ দেখতে চাই আমরা। শুধু এক সেন্ট্রাল ব্যাংকের গভর্নর চেঞ্জ দিয়ে হবে না, টোটাল সিস্টেম চেঞ্জ করতে হবে। তো আমরা এগুলো বাজেটের মধ্যে অ্যালোকেশন থাকতে হবে, দিস ইজ দ্য টাইম। তো এগুলো দিস ইজ হাই টাইম, আই থিঙ্ক। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ফাহমিদা খাতুন। আমি 1 মিনিটে আপনি যদি বললেন, আপনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদেরও সদস্য, জনাব শরীফ জহির ব্যাংকিং খাত নিয়ে যে কথাগুলো বলছিলেন, আপনি যদি কিছু অ্যাড করতে চান দর্শকদের জন্য। না, আমি অ্যাড করতে চাই, উনি তো বিস্তারিতই বলেছেন যে বেশ কিছু ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি বলবো যে অর্থনীতি খাতে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে, এর মধ্যে প্রায় সবগুলি কিন্তু অন্যতম, আমি মানে কিছু কিছু অন্য জায়গাও আছে, কিন্তু মূল সংস্কারগুলি হয়েছে ব্যাংকিং খাতে। এবং এটাই এখন দেখাচ্ছে যে আশার আলো, যে আপনি যদি ঠিক ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন, তাহলে কিন্তু ফলাফল দেখা যায়। এবং এখানে রাইট ফ্রম দ্য ডে ওয়ান এখানে কিন্তু শুরু হয়ে গেছে, যে প্রথমেই ব্যাংকগুলোর বোর্ডগুলোকে ডিসলভ করা হয়েছে, নতুন সদস্য আনা হয়েছে, এটা থেকে শুরু করে ধাপে ধাপে আজকে 9 মাস পরে এসে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং খারাপ ব্যাংকগুলোর যে ব্যাচ করে এগুলোর আসলে কতখানি স্বাস্থ্যটা খারাপ, সেগুলো অডিট করা হচ্ছে। এবং এখন একটা ব্যাংক রেজুলেশন অ্যাক্টও হয়েছে, সেটার মাধ্যমে এই খারাপ ব্যাংকগুলোকে, দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে তারা স্বাস্থ্য পুনরুদ্ধার করবে, এটাকে মার্জিং করে, নাকি আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে সরকার অধিগ্রহণ করে,
মোটামুটিভাবে কিন্তু একটা রোডম্যাপ দেওয়া হয়েছে। তো এইটার আমার হচ্ছে ভয়টা হচ্ছে, যেটা উনিও বলছেন, যে রাজনৈতিক সরকার এসে এটাকে ক্যারি অন করবে কিনা, এটাই হচ্ছে সমস্যা। কারণ এখানে তো অনেক গোষ্ঠীর স্বার্থ জড়িত থাকে, এবং যখন আপনার রাজনৈতিক উদ্দেশ্য অর্থনৈতিক উদ্দেশ্যের সাথে মিলে যায়, তখন কিন্তু আর এই ধরনের সংস্কার করা সম্ভব হয় না। সংস্কার চলমান না থাকলে আমরা কিন্তু আবার ব্যাক ট্র্যাক করতে পারি, এই আশঙ্কাটা রয়ে যায়। অনেক ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন এবং জনাব শরীফ জহির, আপনাদের দুজনকে। দর্শক, আপনারা শুনছিলেন অর্থনীতির সবগুলো খাত নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক এবং বেসরকারি খাতের অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউসিবি পিএলসির চেয়ারম্যান শরীফ জহির বলছিলেন। দর্শক, ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে আজকে বিদায় নিচ্ছি একটি তথ্য দিয়ে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই, অর্থাৎ 2রা জুন, আগামীকাল আমরা জানব যে আগামী 1 বছর বাংলাদেশের অর্থনীতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কি কি ব্যবস্থা নিতে যাচ্ছেন। আমরা আশা করব এই বাজেটটি আসলে হয়তো বাস্তবায়ন করবে আরও একটি সরকার, নির্বাচিত সরকার। সেই প্রত্যাশায় সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।